হ্যাঁ, এত অপমান সহ্য করতে না পেরে মাটিতে বসে পড়ে, নিজের চুল ছিঁড়তে লাগলো আর চিৎকার করে কাঁদতে লাগলো। নানুমা ধীরে ধীরে চোখ খুলেন, তার চারপাশে চোখ বুলালেন। তখন বেহুশ হওয়ার পর থেকে তাকে বাসায় নিয়ে আসা হয়। জ্ঞান না ফিরায় ডাক্তার ডাকা হয়। তিনি ধীরে ধীরে বসে পড়েন। সামনে তার ছেলে, ছেলের বউ, তার নাতি নাতনি বসে। কুহু তার নানুমার হাত ধরে বসে আছে। তার ছেলে আর ছেলের বউ হাজার প্রশ্ন চোখে তাকিয়ে আছে। এবার না পারতেই তিনি মুখ খুলে বলতে লাগলেন। সেবার কায়নাত ভার্সিটি পাশ করে বের হয়, ঢাকা আসে চাকরির জন্য। সেখানেই থাকার জন্য তার বান্ধবীর সাথে একটি ফ্ল্যাট ভাড়া করে ওঠে। ভালো চলছিল সব। তখন তোরা বিদেশে থাকিস, তখন মাত্র তুই সেখানে নিজের বিজনেস দাঁড় করিয়েছিস। আর এখানে পাওনাদারদের টাকা শোধ করতে হিমশিম খাচ্ছিলাম তোর পাঠানো টাকা দিয়ে। তোকে চাপও দিতে পারছিলাম না তখন, তাই বাধ্য হয়েই কায়নাতকে ছাড়ি একা। সেটাই যেন ভুল হয়েছিল। কিছু মাস ভালোই কাটছিল, তখন তোরও বিজনেসে সফলতা আসতে লাগলো, পাওনাদারদের ঝামেলা মিটে গেল। তাই ভাবলাম আমি নিজে গিয়ে এবার কায়নাতকে নিয়ে আসব, আর চাকরি করতে দিব না। এবার বিয়ে দিয়ে ফরজ কাজ আদায় করব। কিন্তু তা যেন আর হলোই না। পরের দিন খুব ভোরে বাসার ডোরবেল বেজে ওঠে। যে দেখি কায়নাত এসেছে। দেখতে কেমন যেন বিধ্বস্ত লাগছে। উস্কো খুস্কো চুল, শুকনো মুখ, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তার। মনে হচ্ছিল কত রাত জানি নির্ঘুম কেটে গেছে তার। এসব দেখে বুকটা আমার ধক করে ওঠে। আমাকে দেখে কায়নাত জড়িয়ে ধরে কাঁদতে লাগে। ওকে আমরা খুব কম কাঁদতে দেখেছি। সে কান্না করতে করতে এক পর্যায়ে বেহুশ হয়ে যায়। আমি একা মানুষ, কি করব ভেবে পাচ্ছিলাম না। কাজের মেয়েটিকে দৌড়ে পাশের বাসায় একটি ভাবি থাকতো, তিনি আবার ডাক্তার ছিলেন। তাকে ডাকতে পাঠাই। উনি এসে কায়নাতকে দেখে চিন্তিত সুরে বললেন, আপা, আপনার মেয়ে কি ম্যারিড? না আপা। ও তো প্রেগনেন্ট। কি বলছেন? জি, আমি ঠিক বলছি। আর এই নাওয়া খাওয়া একদম বন্ধ করে দিয়েছে, তাই ও সেন্সলেস হয়ে গেছে। আপনি চাইলে টেস্ট করাতে পারেন। আমার কথা বিশ্বাস না হলে আমি আসি। সেদিন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছিল। এত কষ্টে মানুষ করে কি লাভ হলো? কায়নাত আমার বিশ্বাস ভেঙে দিল। সেদিন খুব মেরেছিলাম কায়নাতকে। সে শুধু কেঁদে কেঁদে বলেছিল, মা, আমি কোনো দোষ করিনি, এই যে আমার ভালোবাসার চিহ্ন। ওই তারপর থেকে একদম চুপচাপ হয়ে যেতে লাগলো। শুধু পেটে হাত দিয়ে বিড়বিড় করে কথা বলতো। এর মাঝে এলাকায় জানাজানি হবে বলে তাকে গর্ভপাত করানোর জন্য হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, তাই ওকে নিয়ে গ্রামের বাড়ি চলে যাই। এর মাঝে কায়নাতের কাছে কিভাবে কি হলো জানতে চাই। কায়নাত তখন বলে, মা, ভালোবাসা কি ভুল? ভালোবাসা ভুল না। ভুল মানুষকে ভালোবাসা ভুল রে মা। তখন কায়নাত দীর্ঘশ্বাস ছাড়ে আর একটি বাক্স এগিয়ে দেয় আর বলতে লাগে, মা, আমি যে অফিসে জব করতাম সেই অফিসের আঙ্কেল আমাকে অনেক আদর করতেন। তার দুই ছেলে, বড় ছেলে হাবিব, আয়মানের বাবা, আর ছোট ছেলে ফাহিম, এহসানের বাবা। হাবিব তখন বিদেশে থাকতো আর ফাহিম দেশেই থাকতো। ফাহিমের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে ওঠে, কিন্তু হাবিবের সম্পর্কে কিছু জানতাম না তখন। আমি ভাবতাম সে একাই। একদিন আমাদের বস মানে হাবিবের বাবা খুব অসুস্থ হয়ে যাওয়ায় ফাহিম তাকে নিয়ে চলে যায় আব্রড। তখন অফিস সামলাতে দেশে আসে হাবিব। তার পিএ হিসেবে কাজ করতে লাগলাম। এক পর্যায়ে তার সাথেও আমার বন্ডিং ভালো হতে লাগলো, বন্ধুত্ব হতে লাগে। এক পর্যায়ে আমরা বন্ধু থেকে বেশি কিছু হয়ে যাই, যার নাম ছিল না। কারণ হাবিব বিবাহিত ছিল, তার সংসার ছিল, সন্তান ছিল। তাই আমরা ওখানে সব স্টপ করে দেই। এভাবে কেটে যায় কয়েক সপ্তাহ। এর মাঝে একদিন অফিসে বড় একটা ডিল পাওয়ার উপলক্ষে একটা পার্টি থ্রো করে। সেদিন হাবিব অনেক ড্রিঙ্কস করে ফেলে এবং অসুস্থ হয়ে যায়। যেহেতু পার্টিতে ওদের বাসায় থ্রো করা হয়েছিল, তাই তাকে রুমে দিতে যাই। তার তো কোনো জ্ঞানই ছিল না, আর সেটাই যে আমার ভুল ছিল। সে রাতে না চাইতো আমরা ভুল করে বসি। এরপর থেকেই হাবিব গাছাড়াভাবে চলে এসে পড়ে, আর আমি আমার মাঝে তখন অংশ বুঝতে পারি এবং তাকে জানাই। আর সে ছুটে চলে আসে। আসবেই বা না কেন? এই যে তার সন্তান আমি আমার পেটে ধারণ করেছি। এরপর আমরা আমাদের নতুন দুনিয়া শুরু করি, যেখানে আমি আর হাবিব ছিলাম। একদিন হাবিব বের হয়ে যাওয়ার পর একজন নিয়ে আসে।
তার সাথে একজন মধ্যবয়সী মহিলা, তাদের দেখে চিন্তা অসুবিধা হয় না আমার। সে যে তার প্রথম স্ত্রী আর তার মা। তাদের সাথে একটি 13 বছরের ছেলে ও একটি 2 বছরের মেয়ে ছিল। মালা হাবিবের স্ত্রী বলতে লাগে, কেন এমন করলে? আমি তখন বুঝতে পারিনি কি বলছেন তিনি। মানে মানে? আমি পেপারসটি হাতে নিয়ে দেখি ডিভোর্স পেপার। তার মানে হাবিব তাকে ডিভোর্স দেবে ভেবে আনন্দ ফুটে উঠল মনে, যা শুধু ক্ষণিকের জন্য ছিল। কথায় বলে না, অন্যের সুখ শান্তি নষ্ট করে কখনো সুখী হওয়া যায় না। আমারও তাই হলো। সেদিন মালা অনেক আকুতি মিনতি করেছিল যে তাকে ফিরিয়ে দেই, কিন্তু আমি যে স্বার্থপর হয়ে গিয়েছিলাম, তাই তাকে ফিরিয়ে দিই। কারণ প্রাণ থাকতে আমি যে তাকে ছাড়তে পারবো না। তখনই সেই 13 বছরের বাচ্চাটি আমার কাছে এসে বলে, কি আমার পাপাকে ফিরিয়ে দাও। জানো, সে এখন আর খেলে না আমার সাথে, আগের মতো কথাও বলে না, আমাকে খাইয়েও দেয় না, খুব কষ্ট হয় আমার, প্লিজ। সেদিন আমি স্তব্ধ হয়ে যাই। হবই বা না কেন, আমিও তো মা হতে চলেছি। তখন হাবিবের মা বলেছিল, তুমি আমার সংসার ভেঙেছ। তুমি এ জীবনে না শান্তি পাবে আর না ও জীবনে। একটি একটি মার অভিশাপ। মনে রেখো, অবৈধ তোমাদের সম্পর্ক। জানো তো এসব মেয়েদের কি বলে? রক্ষিতা বলে। আমি সেদিন শুধু চোখের পানি ফেলেছিলাম। সত্যি অনেক বড় ভুল আমি করেছি। হাবিব তার পরিবারকে অনেক ভালোবাসতো। আরমান তার জান ছিল। আমার জন্য সে সব ছেড়ে দিতে রাজি ছিল। কিন্তু অন্যের সুখ কেমন করে সুখী হতাম? আমার সাথে থাকাকালীন হাবিবকে লক্ষ্য করতাম, ও খুশি বাইরে থাকলেও ভেতরে ভেতরে মরে যাচ্ছিল। তাই সব ছেলে নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে ওকে দূরে ঠেলে দেই, এক প্রকার ইগনোর করতে লাগি। একদিন এসব নিয়ে খুব ঝগড়া হয় আমাদের মাঝে, আর হাবিব আমাকে ছেড়ে চলে যায়। যা আমি চাইছিলাম, সে চলে গেল আর একবারও পিছনে ফিরে তাকায়নি। তাকালে আর যেতে পারতো না। এভাবে কাটছিল দিনগুলি আমার। দূর থেকে দাঁড়িয়ে দেখতাম আমি হাবিবকে আর তার পরিবারকে, কত হাসি খুশি তারা। আয়মানের সেই হাসিটি যেন ফিরে এসেছে তার মুখে। একদিন আরমানের সাথে দেখা হয়ে যায়। সে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, আন্টি তুমি অনেক ভালো, তোমাকে ধন্যবাদ আমার পাপাকে ফিরিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদের কিছু নেই আব্বু, তোমার পাপা তোমাকে অনেক ভালোবাসেন, তাই ফিরে গেছেন। বলেই মাথায় হাত বুলিয়ে আদর করে চলে আসছিলাম, তখন মালার সাথে দেখা হয়। আমাকে দেখে মালা বলতে লাগে, দেখলা তো, বৈধ শক্তির জোর। তোমাদের মতো মেয়ে তো হাজারো আসা যায়, কিন্তু ভাগ্য লাগে কারোর বউ হতে। রক্ষিতারা সে রক্ষিতাই হয়। আমি কিছু বলিনি, শুধু হেসে বলেছিলাম, ভালো থাকবেন, চলি। বলে সেদিন চলে আসি তোমার কাছে মা। সত্যি মা, কারো বউ হতে ভাগ্য লাগে। আমি যে অনেক বড় পাপী মা। আমার বাচ্চা বাবার নাম পাবে না মা, কখনো। আমি জানি যদি আমার কিছু হয়ে যায়, আমার নামে আমার মেয়ের নাম রেখো। সেদিন আমার কায়নাতের কথায় খুব খারাপ লাগলেও খুশি হয়েছি। সে আমার মেয়ে, নিজে পুড়ে ছাই হয়ে অন্যের সংসার জোড়া লাগিয়েছে। এরপর দেখতে দেখতে ডেলিভারির সময় এসে যায়। এর মাঝে কায়নাতের শরীরও খারাপ হতে লাগে। ও বলতো, মা, আমি আর বাঁচবো না মা। আমার বাচ্চার কি হবে মা? ওর যে মাও থাকবে না, আর বাবাও। মা, আমার মেয়ের কি হবে? সত্যি কুহু হওয়ার সময় কায়নাত মারা যায়। কুহুকে হাতে নিয়ে হাসপাতালের করিডোরে বসে আমি দিশেহারা। তখন আমি না পেরে হাবিবকে কল করি, আর কল পেতেই হাবিব ছুটে চলে আসে। কায়নাতের কবর দেওয়া হয়। হাবিব যেন স্তব্ধ হয়ে যায়, তার মেয়ে কোলে নিয়ে কাঁদতে লাগে। এভাবে কেটে যায় 3 দিন। হাবিব কুহুকে নিয়ে কাটিয়ে দেয় 3 দিন। তার মাঝে আমি হাবিবকে বলি ওর চলে যাওয়া উচিত, কিন্তু সে যেন কিছু শুনতেই রাজি না। 7 দিনের মাথায় ওর ফুল পরিবার এসে হাজির হয়। অনেকে অনেক কথা বলে। হাবিবের মা তার সন্তানদের দোহাই দিয়ে তাকে নিয়ে যায়, কিন্তু হাবিব কুহুকে নিতে চায়, যা মালা চায় না। এক পর্যায়ে এ নিয়ে তর্ক শুরু হয়। তারা এক পর্যায়ে এটা বলতে লাগেন, কায়নাতের চরিত্র ভালো না, আর কুহু হাবিবের সন্তান না, অন্যের সন্তান হাবিবের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি আমরা। এবং মালা আয়মানের কসম দিয়ে বসে আর বলে, একে তাদের সাথে নিলে বা কোনো সম্পর্ক রাখলে
আয়মান আর তানহাকে নিয়ে ট্রেনের নিচে পড়ে যাবে। তারপর থেকে আর কখনো তাদের সাথে যোগাযোগ রাখেনি তারা। আর মাসে মাসে কুহুর জন্য হাবিব টাকা পাঠাতো, যা এহসানের বাবা দিয়ে যেত। হেটুকু বলেই নানুমা দম নিলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। নানুমার সামনে বসে থাকা সবাই চুপ। আমি কাঁদতে কাঁদতে নানুমাকে জড়িয়ে ধরি। সেদিন নানুমা আমাকে একটা বক্স এগিয়ে দেন, যা মা আমাকে দিতে বলে গেছেন। এদিকে হাবিব তার রুমে বসে সেই ছোট কুহুর সাথে তুলার ছবি দেখে কাঁদছেন। তিনি চাইলেও যে তার মেয়েকে আদর করতে পারছে না। কত বড় হয়েছে তার মেয়ে, দেখতে ঠিক কায়নাতের মতোই হয়েছে। হাবিব ছবি দেখতে ব্যস্ত, তখন রুমে মালা ঢুকে আর তার হাতে প্রতিবারের মতো সেই ছবি দেখে মাথায় আগুন জ্বলে ওঠে এবং ফোঁস করতে করতে বের হয়ে যেতে নেয়। তখনই হাবিব বলে ওঠে, অতীতের জের হার ধরে আর কত বর্তমানকে কষ্ট করবে মালা? আমি ভুল করেছি, আমি মানি, তাই বলে এভাবে আর কত মুখ ফিরিয়ে রাখবে আমার থেকে? এবার তো এসব ভুলে আমরা আগে বাড়তে পারি। তখনই মালা রাগে বলতে থাকে, পারতাম আরো আগে ভুলে যেতে, তুমি দিচ্ছ কই বলতে? হাবিবের হাতে ছবিগুলো নিয়ে বলতে লাগে আবার, এই যে তোমার আঁকড়ে রাখা স্মৃতি, আমাকে ভুলতে দিয়েছে কই? বলো। প্রতি রাতে এগুলো ধরে কাঁদো আর আমাদের অপরাধী করে তোলো তুমি। তোমার কাছে আমাদের চেয়ে এসব দামি। আমি থাকি বা মরে যাই, কি আসে যায় বলো? বলেই ঘর থেকে বের হতে নেয়। আর তখন হাবিব মালাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগে আর বলতে লাগে, মালা প্লিজ, আমার জীবনে তোমরা যেমন ইম্পর্টেন্ট তেমনই কুহুও হতো আমারই অংশ। তখনই মালা ধাক্কা মারে হাবিবকে আর বলে, তাহলে ছেড়ে দাও আমাদের, নিজের অংশ নিয়ে বাঁচো বলে বের হয়ে যায়। আর যাই হোক না কেন, মেয়েরা যে তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। সেদিনের পর থেকে নানুমার অবস্থা খারাপ হতে লাগে। আপন মানুষগুলো পরিবর্তন হতে লাগে। আন্টি, মা, মামা, তাদের আমার প্রতি করা আচরণে পরিবর্তন চলে আসে, যা খুব কষ্টদায়ক। যেমন তারা আমার সাথে এক টেবিলে বসে খায় না, আগের মতো কথা বলে না, কেমন একটা গা ছাড়া ভাব। মাঝে এমন ভাব তারা প্রকাশ করে যেন তারা আমার প্রতি বিরক্ত। আন্টি তো আমাকে আন্টি মা ডাকতে না করে দিয়েছেন, আর যত সম্ভব নিজের রুমে থাকতে বলেছেন। হয়তো আমি না জায়েজ বলে ইগনোর শুরু করেছেন তারা। এই সব কিছুই ইউসুফ খেয়াল করছিল। সে যত সম্ভব আমাকে হাসি খুশি রাখতো। আমি ইউনিভার্সিটিতে যাওয়া স্টার্ট করি। একমাত্র যতক্ষণ ওখানে থাকি বান্ধবীদের সাথে হাসি খুশি থাকি। একদিন ইউনিভার্সিটি থেকে বাসায় চলে আসি, তখনই একটা কল আসে। কলটা রিসিভ করতে সাথে সাথে হাত থেকে ফোনটা পড়ে যায় আমার, আর আমি দৌড়ে বের হয়ে যাই। চোখ থেকে অনর্গল পানি পড়ছে, মনে মনে আল্লাহ ডাকছি সে যেন ভালো থাকেন, তার কোনো ক্ষতি না হয়। আমি দৌড়ে বের হতেই ড্রাইভার চাচার সাথে দেখা। তিনি আমাকে দেখে বলতে লাগেন, কি হয়েছে মা, কান্দেন কেন? চাচা, ভাই অ্যাক্সিডেন্ট করেছে, সেখানে যাচ্ছি। ও, বুঝবার পারছি, আপনি গাড়িতে বহেন, আমি নিয়ে যাইতেছি। আমি সম্মতি জানিয়ে গাড়িতে বসে পড়লাম। তখন কেউ একজন ভাইয়ার নাম্বার থেকে কল করে বলেছেন তিনি অ্যাক্সিডেন্ট করেছেন আর গুরুতরভাবে আহত। গাড়ি চলছে, আমি এদিকে কাঁদতে কাঁদতে শেষ। এত ঘৃণার মাঝে সেই তো একজন যে আমাকে ভালোবাসে, তার কিছু হলে যে আমি অচল হয়ে পড়ব। এদিকে আমি কাঁদতে কাঁদতে শেষ, কোনো হুঁশ নেই আমার। গাড়ি কই যাচ্ছে তাও জানি না, শুধু চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি। একটি জায়গায় এসে গাড়ি থেমে যায়। আমি বের হই, দেখি এটি একটি কোনো নদীর পাড়। আমি গাড়ি থেকে নামতেই চাচা বললেন, মা, আপনার গন্তব্য সামনে, এখান থেকে একাই যেতে হবে আপনার। আমি ওনার কথা কিছু বুঝলাম না, মাথায় শুধু ঘুরছে আমার সাইকো ঠিক আছে তো। আমি আর কিছু না ভেবে দৌড়ে সামনে গেলাম। কিছুটা যেতে সামনের ব্যক্তিটাকে দেখে হাঁটু গেড়ে বালিতে বসে পড়লাম। দু হাতে মুখ ধরে কাঁদতে লাগলাম। ইউসুফ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে সামনে। আমাকে ওখানে বসে পড়তে দেখে তিনি দৌড়ে এসে আমার সামনে বসে পড়লেন আর বলতে লাগলেন, কি হয়েছে বাবুই পাখি? আমি তার কথা না শুনে তাকে কিল ঘুষি দিতে লাগলাম, আর কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। আপনি খুব খারাপ, সব সময় এমন করেন, কেন করলেন এমন? কত ভয় পেয়েছি আমি জানেন, থাকবো না আর আমি, বলে উঠে যেতে নিলাম। তিনি আমাকে টেনে তার বুকের মাঝে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, বাবুই পাখি, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। দেখো, আর কেঁদো না প্লিজ। আজ আম সরি, কান ধরছি এবার। বলে ইউসুফ কুহুকে ছেড়ে কানে ধরল। আমি দুহাত বুকে গুছে দাঁড়িয়ে আছি, অন্যদিক মুখ করে। আর যাই হোক,
আমি ওর সাথে কথা বলবো না। এটা কেমন কাজ করলেন তিনি? তখন আমার মনে হচ্ছিল আমার কলিজাটাকেও চিরে বের করে ফেলছে। মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছি, তখনই তিনি বলতে লাগেন। এখন রাগ করে থাকলে সত্যিই মরে যাবো কিন্তু। ওনার কথা শুনে ফুপিয়ে কেঁদে উঠি। উনি বলতে লাগেন, আরে পাগলি, আবার কাঁদে কেন? আপনি এমন কেন করলেন? আমার কাছে তো হাতে গোনা 2-4টা মানুষ ছাড়া আপন বলতে কেউ নেই, আর আপনি আমার সাথে এমন করলেন। আচ্ছা বাবুর পাখি, আমি সরি এতগুলো। আমি হেসে দিই, আর উনি আমাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরি। তার বুকে যে শান্তি লাগছে বলার বাইরে। এই মানুষটিকে যে না চাইতেও ভালোবেসে ফেলেছি আমি, আর কিছুতে হারাতে চাই না তাকে। তার সাথে বাঁচার লোভ জাগছে দিন দিন খুব করে। জানি তিনি মাঝে মাঝে সাইকো রূপ ধারণ করেন, তাতে কি? আমি মানিয়ে নিতে পারবো সব তার জন্য। বাবুই পাখি, হুম। বলেছিলাম না তোমার জন্য সারপ্রাইজ আছে, আসো। বলে তিনি আমাকে হাতে ধরে কাউকে কল করে এগিয়ে গেলেন। তখন 2টা লেডি বডিগার্ড, যাদের আমার জন্য রাখা হয়, তারা আসেন। বাবুই পাখি, তাদের সাথে যাও। আর হ্যাঁ, ওরা যা যেমন ভাবে বলে তা শুনবে, না হলে না হলে মারবেন? চোখ পিটপিট করে বললাম। তিনি হেসে বললেন, না, কষ্ট পাবো। ঘন্টাখানেক পর আমাকে তারা প্রিন্সেসের মতো প্রিন্সেস সাজিয়ে দিয়েছে। সিন্ড্রেলার মতো একটি গাউন ড্রেস পরানো হয়েছে নীল কালারের, যার ঘের অনেক। ড্রেসটির ম্যাগি হাতা, খুব সুন্দর করে চুলগুলো খোপা করে দিয়ে কিছুটা ছেড়ে দিয়েছে। মাথায় ডায়মন্ডের ক্রাউন পরানো হয়েছে, সাথে কানে ডায়মন্ডের ছোট্ট টপ, আর গলায় লকেট। সব মিলিয়ে নিজেকে রূপকথার রাজকন্যার মতো মনে হচ্ছে। সাজার পর তারা আমাকে নিয়ে সেই নদীর পাড়ে আসলেন। এটা নদীর পাড়ের কোনো রিসর্ট। এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা, ছোট্ট একটা টেবিলের পাশে রাউন্ড করে লাইটিং করা, আর বালিতে নানা রকমের আলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা আমাকে কিছু দূর রেখে চলে যায়। আমি ধীর পায়ে এগিয়ে যাই সামনের দিকে। সামনের দিকে যেতেই ইউসুফকে দেখতে পাই। তাকে দেখে মনে ধক করে ওঠে। ওনাকে অনেক সুন্দর লাগছে। নীল কালারের স্যুট পরেছে তিনি, কোটের একপাশে সুন্দর ব্রোজ লাগানো, মাথার চুলগুলো জেল দিয়ে সেট করা। সব মিলিয়ে আরেক দফা ক্রাশ খেলাম। সত্যি মানুষ এত সুন্দর কেমনে হয়? তার চোখগুলো যে আমাকে ঘায়েল করে প্রতিবার। তার চাহনিতে আমাকে পাওয়ার কত নেশা বোঝা যায়। ইউসুফ তার বাবুই পাখিকে দেখে থমকে গেছে। বুকের ভেতর চিনচিন করে ব্যথা অনুভব করছে। সে যে এই পিচ্চি মেয়েটিকে মনের গহীন থেকে ভালোবেসে ফেলেছে। আচ্ছা, ভালোবাসা মানুষের কি নজর লাগে? তাহলে হয় ইউসুফের নজরটা লেগে যাবে। এসব ভেবে ইউসুফ কুহুর দিকে পা বাড়ায়। কুহু তার গাউন ধরে ছোট কদমে হেঁটে আসছে, যা দূর থেকে বারবি ডল বলে মনে হচ্ছে। ইউসুফ কুহুর কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ যাবৎ, কিন্তু কিচ্ছু বলছে না, শুধু তার বাবুই পাখির মুখটা বিচন করে যাচ্ছে। তারপর হুট করে কুহুর চোখের নিচ থেকে কাজল নিয়ে কুহুর কানের পেছনে লাগিয়ে দিল আর বলল, এখন আর কারো নজর লাগবে না, আমারও না। আমি হেসে দিলাম। আপনাকে এসব কে বলেছে? মম মাঝে মাঝে আমার সাথে এমন করেন। ওহো, 1 মিনিট বলে আবার আমার চোখে কাছ থেকে কাজল দিয়ে ইউসুফের কানে দিয়ে বললাম, এবার আপনারও লাগবে না নজর। দুজনেই হেসে দিলাম। তখনই ইউসুফ তার হাত আমার দিকে বাড়িয়ে দিল আর বলল, মে আই? বলে হাত বাড়িয়ে দিলাম। তিনি আমাকে নিয়ে সেই টেবিলের কাছে গেল। দূর থেকে না যত সুন্দর লাগছিল, কাছ থেকে আরো বেশি সুন্দর লাগছে। তার সাথে ব্যাকগ্রাউন্ডে স্লো মোশন সং চলছে। ইউসুফ আমাকে সেখানে নিয়ে এসে একপাশে দাঁড়ালো। আমি একটু এগিয়ে গিয়ে সব কিছু দেখছি। এই যে কোনো স্বপ্নের চেয়ে কম নয়। আচ্ছা, এত সব সইবে তো আমার কপালে, এসব ভাবছি। তখনই গিটার বেজে ওঠে, আর আমি পেছনে তাকিয়ে দেখি ইউসুফ একটি চেয়ারে বসে, হাতে তার গিটার। আমি তার দিকে তাকাতেই উনি মুচকি হেসে গাইতে লাগলেন, बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो खुदा की कसम। ইউসুফ নিচে তাকিয়ে গান শুরু করে। 2 লাইন গাওয়ার পর আবার কুহুর দিকে তাকিয়ে গাইতে লাগে। কুহু চেয়ারে বসে টেবিলের উপর এক হাত দিয়ে তার দিকে তাকিয়ে আছে। हमारे गजल है तस्वर तुम्हारा, तुम्हारे बिना अब
जीना गवारा तुम्हें यूं ही चाहे, तुम्हें यूं ही चाहे जब तक है दम। ইউসুফ চেয়ার থেকে উঠে এসে সামনে হাত রাখে। কুহু তার হাতের উপর হাত রাখতে তিনি কুহুকে সামনে নিয়ে গেল, আর এক হাত কুহুর কোমরে আর এক হাত হাতে রেখে ডান্স করতে লাগলো। কুহু তার সাথে তাল মেলাতে লাগলো। सागर की बाहों में मौज है जितनी, हमको भी तुमसे मोहब्बत है उतनी, कि ये बेकरार ना, कि ये बेकरार ना अब होंगे कम। बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा के कसम, बहुत प्यार करते हैं तुमको सनम। हमारे गजल है तस्वर तुम्हारा, तुम्हारे बिना अब न जीना गवारा, तुम्हें यूं ही चाहेंगे, तुम्हें यूं ही चाहेंगे जब तक है दम। हो सागर के बाहों में मौज है जितनी, हमको भी तुमसे मोहब्बत है उतनी, कि ये बेकरार ना, कि ये बेकरार ना अब होंगे कम। গানের শেষে তিনি আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন আর আমার সামনে একটি বক্স থেকে একটি রিং বের করে বলতে লাগেন, বাবুই পাখি, তোমার মনের কোণে আমার জায়গা দেবে কি? আমার বিছানার বাম পাশে জায়গাটা নেবে কি? আমার ছোট রাজ্যের রাজকন্যা হবে কি? তোমার ওই বিশাল মনের কোণে ছোট্ট জায়গা পাবো কি? শ্রাবণের বৃষ্টিতে ভিজতে আমার সঙ্গী হবে কি? মন খারাপের সাথী হবে কি? জীবনে চলার সাথী হিসেবে আমাকে নেবে কি? রাতের আধারে ঘুরতে যাবার সাথী হবে কি? আমার যে সব কিছুতেই তোমাকে চাই, জীবন মরণ, হাস্যরের ময়দান, জান্নাত, দুঃখ কষ্ট সুখ হাসি কান্না, প্রতিটা মুহূর্তে আমার তোমাকে চাই। আমার হাতে হাত ধরবে কি? এই বলেই আমি রিংটা এগিয়ে দিলাম। আমরা একে অপরকে জড়িয়ে ধরতেই সাথে সাথে আকাশে আতশবাজি ফুটতে লাগলো, চারদিক রং বেরঙের আলো উঠতে লাগলো, তার সাথে অনেক ফানুস। আমি ইউসুফকে ছেড়ে পেছনে ঘুরে দেখছি, তখনই ইউসুফ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে শক্ত করে আর আমার কাঁধে তার ঠোঁট দ্বারা গভীর স্পর্শ করে। সাথে সাথে আমার শরীরে কেমন কম্পন সৃষ্টি হয়। আমি ইউসুফের হাতের উপর হাত রাখি। কিছুক্ষণ পর সেখান তার থুতনি দিয়ে আমার কানের কাছে ফিসফিস করে বলতে লাগে, হ্যাপি বার্থডে বাবুই পাখি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। বলেই আমার গালে শব্দ করে চুমু খেলেন। আমি লজ্জায় লাল হয়ে গেছি। তার দিকে তাকানোর সামর্থ্য আমার নেই, তার সাথে আমার চোখে পানি। আজ পর্যন্ত কেউ আমার বার্থডে এভাবে করেনি। কখনো ভাবিনি এমনও সময় আমার জন্য আছে। আমি নিঃশব্দে কেঁদে দিলাম। ইউসুফ হয়তো বুঝতে পারছে,
সে আমাকে তার দিকে ফিরিয়ে তার কপালের সাথে কপাল ঠেকিয়ে একদম মৃদু স্বরে নেশা লাগানো কণ্ঠে বলতে লাগেন, ওয়াই আর ইউ ক্রাইং বাবুই পাখি? তোমার কান্না যে ঠিক এই জায়গায়, আমার এই বুকের বাম পাশে গিয়ে লাগে। আমি তোমাকে ভালোবাসি বাবুই পাখি, খুব। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বলে জড়িয়ে ধরলাম। আমার জন্য এত কিছু কেউ কখনো করেনি। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মুহূর্ত করার জন্য। ধন্যবাদ আমার চাই না, আমার রিটার্ন গিফট চাই। আমার কাছে তো এখন কিছু নেই বলে মাথা নিচু করে ফেললাম। তিনি তার হাতের আঙ্গুল দিয়ে আমার থুতনি নিচে দিয়ে আমার মুখটা উঁচু করে বলতে লাগেন, তুমি কি জানো আমার লাইফের সব থেকে বড় গিফট তুমি, আর রইল রিটার্ন গিফট আমি নিয়ে নিচ্ছি। বলেই তিনি আমার ঠোঁট তার ঠোঁটের ভাঁজে আবদ্ধ করে নিলেন। সাথে সাথে চোখ বড় হয়ে গেল। এমন কিছু সাইকো করবে ভাবিনি। কিছুক্ষণ পর ছেড়ে দেয় তিনি, আর কাউকে কল দেন। সাথে সাথে একজন কেক নিয়ে হাজির। কেক রেখে তিনি চলে যান। ইউসুফ আর আমি মিলে কেক কাটলাম। আমি তাকে খাইয়ে দিলাম, সে আমাকে খাইয়ে দিল। অনেকগুলো পিক তুললাম। আরও কিছুক্ষণ সময় কাটিয়ে খালি পায়ে দুজনে হাত ধরে হাঁটতে লাগলাম। গন্তব্যহীনভাবে নদীর পাড় ধরে হেঁটে যেতে লাগলাম আমরা। রাতের চাঁদের আলোতে দুজনাতে হারিয়ে যেতে লাগলাম। 1.5 বছর পর বন্দুক তাক করে রেখেছে ইউসুফ কুহুর মাথার উপর। মুখে তার ভয়ানক হাসি। কুহুর সামনে চেয়ারের উপর পা রেখে কুহুর মাথা বরাবর বন্দুক ধরে রেখেছে। বন্দুকের ট্রিগারে তার এক আঙ্গুল, যা দেখে বারবার কেঁপে উঠছে কুহু। কুহু ইউসুফের সামনে হাঁটু গেড়ে বসে, তার 2 হাত পেছনে শক্ত করে বাঁধা, মুখে তার কষ্টেপ দেওয়া। সে কিছু বলতেও পারছে না, শুধু চোখ দিয়ে বন্যা বয়ে যাচ্ছে। কেমন আছো বেবি? বলে বাঁকা হাসলো ইউসুফ। আমি শুধু করে যাচ্ছি। হঠাৎ করে ইউসুফকে দেখে আমার ভয়ে আত্মা বের হয়ে যাচ্ছে। উপস, তুমি কথা কিভাবে বলবে? আমি তো তোমার মুখ বন্ধ করে রেখেছি। 1 মিনিট খুলে দিচ্ছি। বলেই জোরে টান মারলো কষ্টেপ, যার জন্য ব্যথায় আপনা আপনি বের হয়ে গেল মুখ থেকে আহ শব্দটি। ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন, মুখ খুলতেই বলে উঠলাম। তিনি সাথে সাথে আমার গলা চেপে ধরলেন আর বলতে লাগলেন, ছেড়ে দেবো? দেবো ছেড়ে। তার আগে আমার হিসাব নিকাশটা করে নিই। এই 1.5 বছরের প্রতিটা মুহূর্তে, প্রতি সেকেন্ডের, প্রতিটি ঘন্টার, প্রতিটা দিনের, প্রতিটা মাসের, প্রতিটা বছরের হিসাব নিয়েই তারপর তোকে ছাড়বো। খুব শখ না তোর পালাবার, আমাকে ছেড়ে যাবার? আর সব শখ আমি তোর মেটাবো। বলেই তিনি আমার গাল চেপে ওঠালেন এবং তার বরাবর দাঁড় করালেন। বাহ, তুই তো আগে থেকে অনেক সুন্দর হয়েছিস, ভালো বডি বানিয়েছিস, ছোট ছোট কাপড় পরতে শুরু করেছিস। সব মিলিয়ে তোকে তো সেই অ্যাট্রাকটিভ লাগছে রে। আজ কি যে হবে তোর। বলে অট্টহাসি দিতে লাগলো। আমার ভয়ে যে মুখ দিয়ে কথাই বের হচ্ছে না, তার উপর তার এমন কথা, কান লাল হয়ে যাচ্ছে আমার। তখনই তিনি আমার সামনে এসে হেসিয়ে বলতে লাগেন, ভয় করছে? বলে তিনি তার বাম হাত দিয়ে আমার পেছনের চুলের মুঠি ধরে টান দিলেন জোরে। আমি সইতে না পেরে বলতে লাগি কাঁদতে কাঁদতে, ভাইয়া ভাইয়া প্লিজ আমার লাগছে। তিনি এবার আরো জোরে ধরে বলতে লাগেন, ভাবই পাখি, আমি তো লাগার জন্যই ধরেছি, তোকে আদর করবে বলে তো ধরিনি। বলেছিলাম না আমাকে ছেড়ে কখনো যাস না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ভাইয়া আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা আমার ডিকশনারিতে নেই। যেটা আছে সেটা শাস্তি। তুই জানিস তোকে কতটা খুঁজেছি, পাগল হয়ে গেছিলাম তোর জন্য। আমার ফিলিংসের কোনো দাম নেই না? চিৎকার করে বলতে লাগেন তিনি। তার এমন চিৎকারে চোখ বন্ধ করে নি, শক্ত করে। তিনি আবার বলতে লাগেন, বলেছিলাম বারবার এমন কিছু করিস না যে আমার আসল রূপটা তোকে দেখানো লাগে। বলেই তিনি আমাকে কষে চড় মারলেন আর আমি ছিটকে নিচে পড়ে গেলাম। তাতেও যেন তার রাগ কমছে না। তিনি টেবিলের ওপর থেকে একটি লাঠি নিয়ে আমার সামনে বসে পড়লেন আর আমাকে টেনে তুলে বিছানায় ফেলে দিলেন। তারপর আমার পা ধরে টান মেরে তার সামনে তুললেন। আমি বুঝতে পারছি না ভাইয়া কি করতে চাইছেন। তখনই তিনি আমার পায়ের তালাতে জোরে জোরে বাড়ি দিতে লাগলেন বেত দিয়ে। আমি পা সরাতে চাইছি কিন্তু পারছি না, ব্যথায় চিৎকার করে যাচ্ছি। এতে যেন ভাইয়া আরো জোরে দিতে লাগলেন। আমি পা সরানোর জন্য মুচড়ামুচড়ি করছি, হাতটা বাঁধা, তার জন্য কিছু করতেও পারছি না। আমার চিৎকার এই ঘরের 4 দেয়ালের মাঝে হারিয়ে যাচ্ছে। খুব শখ না তোর পালাবার আমার থেকে? সব শখ আমি মেটাবো এবার তোকে। এসব বলে তিনি আরো জোরে মারতে লাগলেন। আমি জোরে চিৎকার করে বলে যাচ্ছি, ভাই আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো এরকম করব না।
ভাইয়া মনে হয় না আমার কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছেছে। এভাবে কিছুক্ষণ পর তিনি আমাকে ছেড়ে দেন আর বেত ফালিয়ে আমার সামনে আসেন। আমি শুধু চোখের জল ফেলছি, ব্যথায় মুখ দিয়ে কোনো যেন শব্দ বের হচ্ছে না। তখন ইউসুফ আমার গালে আলতো করে স্লাইড করতে করতে বললেন, বাবুই পাখি, কষ্ট হচ্ছে খুব, তাই না? আমারও যে হয়েছিল, খুব কষ্ট হয়েছিল, ঠিক এই জায়গায়। বুকের বাঁ পাশের দিকে আঙুল দিয়ে আমি অনেক কষ্টে বলতে চেষ্টা করলাম, ভাইয়া আমাকে আর মেরো না, আমি আর করবো না এরকম কখনো, আমাকে ছেড়ে দাও। তিনি শুধু আমার কথা শুনে হাসলেন, আর এই হাসির মাঝে কোনো মায়া দয়া নেই। তার এই মুখে হিংস্রতা ফুটে উঠেছে। তিনি বলতে লাগলেন, তোকে এত তাড়াতাড়ি তো ছাড়ছি না, তোর শাস্তি এখন শুরু। হিসিসে বলে উঠে গেলেন আর কাউকে কল করে বললেন, গরম করেছিস তো, গুড জব, নিয়ে আই ভেতরে। বলে ফোন কেটে দিলেন। আর তিনি আমার কাছে এসে বলতে লাগলেন, বলেছিলাম আমাকে সাইকো রূপে দ্বিতীয়বার দেখাবো না, বাট তুই তো কাঁঠালের আঠা, তোকে ভালো করার জন্য আমাকে সাইকো হতেই হচ্ছে। নাও দ্য সাইকো ইজ ব্যাক। সাইকোর কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। তখনই কেউ দরজায় নক করে আর ইউসুফ সেখানে যায় আর হাত বাড়িয়ে কিছু নিয়ে এসে টেবিলের উপর রাখে। সামনে জিনিসটি দেখে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে চিৎকার করে বললাম, না! সাইকোর হাতে গরম করা দুটো শিক, যা টকটকে লাল হয়ে আছে। আমি তা দেখে চিৎকার দেই। এসব ভাবলেশীনভাবে বলতে লাগে, নেগামি করছিস কেন? চুপ করে বস, একটা সাইন কর। আমি ভয়ে ভয়ে বললাম, এটা কি? তোর ডানা কাটার ব্যবস্থা করছি, সাইন কর, নয়তো গরম লোহা তো চোখে ঢুকিয়ে দেবো, আর তুই সারা জীবন অন্ধ হয়ে থাকবি আর পালাবার চেষ্টা করতে পারবি না। ইউসুফের কথা শুনে আমি ঢোক গিলতে লাগলাম। কি সাংঘাতিক কথাবার্তা! আমি ভয়ে ভয়ে সাইন করে দেই, আর তারপর ইউসুফ ভাইয়া আমাকে কোলে তুলে নেয় আর সেই রুম থেকে বের হয়ে যায়। এই 1.5 বছরে উনি অনেক পরিবর্তন হয়েছে। চুলগুলো বড় করেছেন, মুখের দাড়িগুলো বড় করেছেন, সব মিলিয়ে যে খুব সুন্দর লাগছে তাকে। আমি তার মুখে তাকিয়ে থেকে নিজের শারীরিক ব্যথা সব ভুলে গেলাম। কিছুক্ষণ আগে এত অত্যাচার নিরামিষেই ভ্যানিশ হয়ে গেল। আমি ওনার দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় চোখের সামনে ঝাপসা হয়ে যায় সব। ধীরে ধীরে জ্ঞান হারাই। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে খাঁচায় আবিষ্কার করি, সাথে উঠে বসি চোখের ভুল ভেবে, কিন্তু না, সত্যি আমি খাঁচায় বন্দি। ইউসুফ সত্যিই তার কথা রাখলেন, আমায় খাঁচায় বন্ধ করে দিলেন। খাঁচার রড ধরে নিচে বসে পড়ি আমি। একদিন কথার মাঝে বলেছিলাম, আপনার বাবুই পাখি কিন্তু সত্যি একদিন উড়াল দেবে। সেদিন তিনি আমার গাল চেপে ধরে বলেছিলেন, পাখির ডানা কেটে খাঁচায় বন্দি করে রাখবো। ঠিক তাই হলো ভেবে মৃদু হাসলাম আর ডুব দিলাম অতীতে 3 বছর আগে। দিনগুলো ভালোই কাটছিল আমার। ইউসুফ ভাইয়া লাভিং, কেয়ারিং, প্রতি মুহূর্তে ভালোবাসি বাবুই পাখি বলা, দিনের শুরুতে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে সবার অগোচরে চুমু খাওয়া, নানা রকম খুনসুটি তো আছেই, কিন্তু রাগটা যেন তার নাকের ডগায় সব সময় থাকে। তার ব্যালকনির কার্নিশ ঘেঁষে বসে আছি ফ্লোরে। পরন্ত বিকেলে আকাশের সেই লাল আভা, তার সাথে মাতাল হাওয়া, তার সাথে ভালোবাসার মানুষটির কথা ভেবে লজ্জা পাওয়া, সবকিছুর অনুভূতিটি খুব সুন্দর। সত্যি, আপনি যাকে মন প্রাণ দিয়ে চাইবেন, ভালোবাসবেন, তাকে প্রতিটি মুহূর্তে আপনি অনুভব করবেন। আজ 1 মাস হয়েছে ইউসুফ ভাইয়া আর আমার নতুন পথ চলার। 1 মাসে অনেক কিছু বদলে গেছে। মানুষ বদলেছে, তাদের ব্যবহার বদলেছে, শুধু সবকিছুর মাঝে বেড়েছে ইউসুফ ভাইয়ার ভালোবাসা। এখন শুধু দোয়া করি যেন আমাদের ভালোবাসা না কমে, কারণ নজর যেন না লাগে। সন্ধ্যার আজান দিচ্ছে বাইরে, কি মিষ্টি এ সুর, যার কোনো তুলনা হয় না, যা অতুলনীয়। আজান শুনে ঘরে চলে আসলাম। ওয়াশরুমে গিয়ে অজু করে নিলাম। নামাজ পড়ে নানুমার ঘরে পা বাড়ালাম। নানুমার শরীর এখন আরও খারাপের দিকে। তিনি বিছানা নিয়ে নিয়েছেন। খুব মিস করি সেদিনগুলো। নানুমার আমাকে জোর করে মাথায় তেল দেয়া, খাইয়ে দেয়া, ঘুমোতে না পারলে গল্প শোনানো, আমার সাথে খেলা করা, কখনো কাপড় দিয়ে পুতুল বানিয়ে দেয়া, নামাজ পড়া শেখানো, বাড়ি থেকে এসে তাকে জড়িয়ে ধরা, সব কিছু খুব মিস করি। ঘরে আসতেই অনবরত ফোনটি বাজতে লাগলো। রিসিভ করার আগেই কেটে গেল।
ফোনটা হাতে নিতেই দেখতে পেলাম হোয়াটসঅ্যাপে অনেকগুলো মেসেজ, ছবি, ভিডিও একটি আননোন নাম্বার থেকে পাঠানো হয়েছে। ফোন স্ক্রল করতেই আমার চোখ ছানা বড়া। আমার হাত পা কাঁপতে লাগলো কিছু মুহূর্তে। তখন আবার ফোনটি বেজে উঠল। আমার সেই আননোন নাম্বার। কাঁপা কাঁপা হাতে ফোনটি রিসিভ করতেই চোখ দিয়ে অধর ধারা বইতে লাগলো। কেমন আছো? আপনি? কাঁপা কণ্ঠে বললাম। ভয় পাচ্ছ? আমি চুপ। নাকি পুরনো স্মৃতি মনে করে কাঁদছো? কোনোটি না, বুঝলেন রিয়ান? বাট আমার তো মনে পড়ে তোমার সাথে কাটানোর সময়গুলো, তাই তো পিক তুলে রেখেছিলাম। আর ভাবলাম তুমিও মিস করছো, তাই তোমাকেও পাঠালাম। আচ্ছা, এগুলো পিক যদি আমি ইউসুফকে পাঠাই মন্দ হবে না বলো? আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? তেমন কিছুই। আমি ভয় পাই না। তাই নাকি? ওকে দেন, আমি ইউসুফের সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিই। তুমি তো আবার পরিচিত ফিগার। বলে হাসতে লাগলো। এদিকে আমার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। এই পিকগুলো যে অপ্রত্যাশিত ছিল আমার জন্য, কারণ এখানে এমন অনেক পিক আছে যেগুলোতে বোঝা আছে তার সাথে আমি কোনো ঘনিষ্ঠ কাজে লিপ্ত। এখানে সব কিছুই সেদিন হঠাৎ ঘটেছিল। অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে গিয়েছিলাম। এগুলো সাজানো যে ষড়যন্ত্র বুঝতে পারিনি। কি হলো বেবি? আগে তো এরকম ছিলে, আর এখন ক্যারেক্টারলেস হলে কেমনে? আমি কি বলবো বুঝতে পারছি না, বাকরুদ্ধ হয়ে গেছি। তাও নিজেকে সামলে বলতে লাগি, কি চান আপনি? গুড কোশ্চেন। মিট করো আমার সাথে, অ্যাড্রেস সেন্ড করছি। বলেই কল কেটে দিল। তখনই একটি মেসেজ আসে আর আমি বের হয়ে যাই। সেটাই যেন ছিল আমার করা ভুল। পার্কের একটি বেঞ্চে বসে আছি, সন্ধ্যার সময়, তাই আশেপাশে মানুষ নাই বললেই চলে। আমার ভয় করছে খুব, না জানি কি হতে চলেছে আবার আমার লাইফে। তখনই একটি গাড়ি এসে থামে আমার সামনে। গাড়ির জানালা খুলে ভেতরে আসতে বলে সে। আমি তখন আমতা আমতা করে বলি, যা বলার এখানেই বলেন। গাড়িতে ওঠো। বললাম তো যা বলার এখানে বলেন। ঠিক আছে, আমি তোমার মামা, মামি আর ইউসুফের ফোনে এসব পাঠিয়ে দিচ্ছি। এ কথা শোনার পর আমি দেরি না করে গাড়িতে উঠে বসি। তখন সাথে সাথে রিয়ান আমাকে বলে, আমাকে বিয়ে করো, প্রবলেম সলভ। আমি তার কথায় চমকে যাই আর বলতে লাগি, কি যা তা বলছেন, আমার বিয়ে ঠিক হয়ে আছে। আই নো, বাট এ বিয়ে হবে না। হয়তো আমাকে বিয়ে করো, নয়তো আমি সব লিক করে দিব। যা ইচ্ছা করেন, আমি আপনাকে বিয়ে করব না বলে বের হয়ে চলে আসি। কিন্তু তখনই রিয়ান আমার হাত ধরে বলতে লাগে, ওকে দেন, তুমি যা চাও তাই হবে। বলে সে আমাকে তার কাছে নিয়ে আসে। আর কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে জড়িয়ে ধরে ফেলে। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। তখন আমার শরীর কাঁপা শুরু হয়ে গেছে অলরেডি। গাড়ি থেকে নামতেই মুখোমুখি হই মামির, আর তিনি আমাকে কষে থাপড় মেরে দেন। আর তখন রিয়ান গাড়ি থেকে নেমে মামিকে বলতে লাগেন, আন্টি, আপনি ওর গায়ে হাত তুললেন কেন? এখানে তোমরা নষ্টামি করবে আর আমি চুপ থাকবো ভেবেছো? ভাগ্যিস তোর পিছু নিয়েছিলাম, নয়তো জানতামই না কিছু। ইউসুফের জেদের কাছে হার মেনে বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু তুই, মা যেমন তুই তার থেকেও খারাপ। কেমনে পারিস তুই? আর এই তুমি জানো না ওর বিয়ে ঠিক হয়েছে? তাহলে কেন ওর সাথে সম্পর্ক রাখছো? আন্টি, ও আমাকে ডেকেছে, আমি তো আসিনি। এবার মামি আমাকে আরেক চড় মারলেন। আমি কিছু বলতে চাইলাম, তিনি আমাকে বলতেই দিলেন না। তিনি আমাকে টেনে হিঁচড়ে বাসায় নিয়ে আসলেন। তখন মাত্র ইউসুফ বাসায় এসে হাজির হয়েছে। হলে সবাই উপস্থিত। মামি ইউসুফের কাছে গিয়ে বলতে লাগেন, খুব তো বড় মুখ করে বলেছিলে, কুহু ভালো মেয়ে। বারবার বলেছিলাম রক্তের ধারা কেউ ছেড়ে দেয় না, পচা রক্ত যে পচা হয় তার নিজে দেখে নাও। রিয়ান আমাকে জড়িয়ে ধরেছিল, তা আন্টি পিক তুলেছিল, আর তাই ইউসুফ দেখে তার মাথায় ঢক করে আগুন জ্বলে উঠল। ইউসুফ তেড়ে এসে আমাকে মেরে বসে। সেখানে উপস্থিত নানুমা এসব দেখে সইতে পারেন না, সাথে সাথে স্টক করেন। সব কিছু এত জলদি হয়ে গেছে যে বোঝার বাইরে। নানুমাকে হসপিটাল নেওয়া হয়, আর ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডাক্তার জানায় নানুমা আর নেই। পুরো পরিবারে তখন শোকের ছায়া। শব্দ শেষে পড়ে আমার ঘাড়ে। সেদিন নানুমার কাফন দাফনের পর ইউসুফ কোথায় যেন হারিয়ে যায়। এসবের মাঝে নানান কথাবার্তা আর রিয়ানের অত্যাচার আর সইতে পারছিলাম না। সেদিন সাহস করে বিষের বোতল নিয়ে বসেছিলাম রুমে, আর ইউসুফের বলা লাস্ট কথা মাথায় ঘুরছিল যে, তুই আমার বিশ্বাস ভেঙে আমাকেই ভেঙে দিলি রে। আমি তো তোকে কম ভালোবাসিনি, কেন করলি আমার সাথে এমন? এখন থেকে শাস্তি তুই পাবি। বলেই সে চলে যায়। তারপর থেকে 7 দিন তার কোনো খোঁজ খবর ছিল না।
সেদিন আমি চিৎকার করে বলেছিলাম আমি নির্দোষ, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করেনি। 7 দিন পর একদিন আমার ঘরে মামি আসেন আর বলতে লাগেন, তোর মা তোর বাবার সংসার তছনছ করেছিল আর তুই আমার করে দিয়েছিস। বলে তিনি খুব কাঁদেন। তার কান্না অনেক কষ্ট দিচ্ছিল আমাকে। আমি তার কাছে বসে বলেছিলাম, আন্টিমা বিশ্বাস করো আমি কিছু করিনি সেদিন। তখন উনি আমাকে আরও কিছু পিক দেখালেন যেগুলো রিয়ান আমাকে দিয়েছিল। আমি এগুলো দেখে চুপ হয়ে যাই। কিছু যে বলার ছিল না আমার, কি বলবো আর আমি। তখন তিনি বলতে লাগেন, আর কিছু বলার আছে? জানি কিছু বলতেও পারবে না আর। ইউসুফ আর ফিরবে না, আমরাও চলে যাব আবার। এখন তুমি কি করবে ভেবে দেখো। আমি সেদিন চুপ হয়ে শুনেছি। তার মানে ইউসুফও আমাকে ভুল বুঝলো। নিজের মনকে অনেক বুঝিয়েছি সেদিন। সত্যি আমার এখন কেউ নেই, আর এ বাসায় না আছে থাকার রাইট। সেদিনের পর 2 দিন ঘরবন্দি থাকি, নিজের সাথে যুদ্ধ করে সব কিছু গুছিয়ে নেই। আর তখন চোখ যায় আমার মা সেই বক্সটার দিকে। কখনো খোলার সাহস করে দেখিনি আমি, কিন্তু আজ করছি। সেখানে একটি চিঠি আর তার সাথে নাম্বার। হয়তো আমার মা জানতো তার মেয়ের জীবনে এমন কোনো দিন আসবে, তাই এ ব্যবস্থা করে গেছেন। সেই চিঠিতে লেখা ছিল, কুহু, আমাকে ক্ষমা করে দিস। আমি মা হয়ে তোর জন্য কিচ্ছু করতে পারিনি। আর এখানে একটি নাম্বার আছে, যদি কখনো বিপদে পড়িস এ নাম্বারে কল করিস। আর পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি চিঠিটা বুকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম। তারপর সেই নাম্বারে কন্ট্যাক্ট করি। মহিলাটি ফোন রিসিভ করে বললেন উনি আমার মার খুব ক্লোজড ফ্রেন্ড, আর ওনার সাথে কথা বলে সব ব্যবস্থা করে দেশের বাইরে চলে আসি। এভাবে কেটে যায় 1.5 বছর। দেশের বাইরে এসে এখানে কাজও পেয়ে গেলাম সেই আন্টির হেল্পে। ধীরে ধীরে নিজের জীবন গুছিয়ে নিচ্ছিলাম, তখনই হাজির হয় আবার ইউসুফ আর তুলে নিয়ে আসে এখানে, যার খাঁচায় আমি বন্দি। অতীত ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে যাই জানি না। ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস আর গরম কিছু তরল পদার্থ পড়াতে ঘুমটা ভেঙে যায়। তাকিয়ে দেখি ইউসুফ, তার চোখে পানি। ইউসুফ কাঁদছে। আমি তার চোখের পানি মুছতে লাগি। কাঁদছেন কেন? অনেক কষ্ট দিয়েছি তোমাকে, সরি বাবুই পাখি। সেদিন আমার চলে যাওয়া ঠিক হয়নি। আমি আমার রাগ ঠান্ডা করতে চেয়েছিলাম, তাই দূরে ছিলাম। নয়তো তোমার ক্ষতি করে বসতাম। কেন তুমি আমাকে রেখে পালিয়ে গেলে বলো? ভাইয়া, আমি আপনার যোগ্য না। আপনি ভালো মেয়ে ডিজার্ভ করেন। আমি তো পরিচয়হীন, ক্যারেক্টারলেস মেয়ে। মারবো এক চড়, ফালতু কথা বলিস। কে বলেছে তোর পরিচয় নেই? আজ থেকে তুই আমার পরিচয়ে বাঁচবি, আমার বউ হয়ে বাঁচবি। ওনার কথায় চোখে জল চলে আসে আমার। আমি ওনাকে জাপটে ধরি আর তিনি আমার ঘাড়ে মুখ গুজে গভীর চুমু এঁকে দেয়। আর আমরা দুজন দুজনাতে হারিয়ে যাই। 5 বছর পর ইউসুফ আমার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। আমি আজ 5 মাসের অন্তঃসত্ত্বা। আমাদের ঘরে আলোকিত করতে ছোট্ট একটি বেবির আগমন ঘটতে চলেছে। সেদিন আন্টির কথাগুলো সব চেপে গেছিলাম। আন্টি বলেছিলেন আমি রিয়ানের সাথে পালিয়েছি, যা ইউসুফ সহ্য করতে না পেরে আমাকে সেদিন মেরেছিল। রিয়ানকে কেলিয়ে আবার হসপিটালে পাঠিয়েছিল। বেচারা এখনো কোমায় আছেন। আর ইউসুফের জেদের কাছে হার মেরে আমাদের বিয়ে মেনে নেয় তারা। কিন্তু আন্টি এখনো কথা বলে না আমার সাথে, আর আমার বাবাও আর যোগাযোগ করেনি। এহসান ভাইয়ার বিয়ে হয়ে গেছে, 3 বছরের বেবি আছে। তানহাও তার মন মতো কাউকে খুঁজে পেয়েছে। সবাই সবার মতো করে নিজের লাইফ গুছিয়ে নিয়েছে। সাথে আমরাও একে অপরের সাথে ভালো আছি। চোখের পলকে দিনগুলো কিভাবে চলে যায় বোঝাই যায় না। বাবুই পাখি, একটু হাসো তো। আমি দাঁত দেখিয়ে বলি ই। তিনি হাসতে হাসতে সেভাবেই পিক তুলে নেয় আর বলতে লাগে, বেস্ট পিক অফ দ্য ইয়ার। ইতিবাবু হওয়ার পর দেখাবো। এই না না না, প্লিজ ডিলিট করেন। করবো এক শর্তে। কি? আমাকে চমকাও, তাহলে করে দেবো। না। ওকে, তাহলে আপলোড করে দিই এফবিতে। না না, করবো করবো। ওকে, তো করো। বলে তিনি তার মুখ আমার দিকে এগিয়ে দিলেন। চোখ বন্ধ করেন। ওকে, এখনো লজ্জা লাগে? বাচ্চার মা করে ফেলেছি তারপরও। ইস। আচ্ছা আচ্ছা, এটা কি দিলা গালে? কেন ঠোঁটে দিবা? মাথা নাড়িয়ে লাভ নেই, আমি নিলে কিন্তু পুরোটাই নেবো, কিচ্ছু মানবো না। আমি লজ্জা পেয়ে গেলাম। আর তিনি টুপ করে চুমু খেয়ে বসলেন আমাকে।
আর ডুবে গেলাম আমরা আবার ভালোবাসার সাগরে।